চলুন একটা গল্প বলি, যা আপনি অনেকবার শুনেছেন। একটি সিংহ এবং একটি খরগোশের গল্প। তবে এটি একটু অন্যরকম, তাই মনোযোগ দিয়ে শুনুন। একটি বনে অনেক প্রাণী বাস করত এবং সেই বনে একটি হিংস্র সিংহ ছিল। সেই সিংহ প্রতিদিন আসত, কোনো না কোনো প্রাণীকে ধরে খেয়ে ফেল। এ কারণে সব সময় বাকি পশুপাখিরা আতঙ্কে থাক। এই প্রাণীদের ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং জানা ছিল না। তারা কেবল অনুমান এবং বিশ্বাসের পরিপ্রেক্ষিতে চিন্তা করেছিল। তাই তারা সবাই একত্রিত হয়ে একটি চুক্তি কর, প্রতিদিন সব প্রাণীর নাম দিয়ে স্লিপ লেখা হবে এবং ওই স্লিপে যে প্রাণীর নাম আসবে সে সিংহের কাছে যাবে, যাতে বাকি প্রাণীরা শান্তিতে থাকতে পারে। এই সিদ্ধান্তে সব প্রাণী রাজি হল আর সিংহ রাজি হয়ে গেল। এরপর প্রতিদিন একটি স্লিপ টানা হতো এবং যে প্রাণীর নাম বের হতো সে সিংহের কাছে চলে যেত, আর সিংহ তাকে মেরে খেয়ে ফেলত। এখন একদিন খরগোশের পালা আসলো, কিন্তু সে মরতে চায়নি। তাই সে ভাবতে লাগলো, এই পরিস্থিতিতে পরম সত্য কি এমন জিনিস যা কিছুতেই পরিবর্তন করা সম্ভব না। খরগোশ ভাবতে থাকে এবং হাঁটতে হাঁটতে সে একটি কূপ দেখতে পায়। যখন সে কূপে তাকালো তখন কূপে সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। তার উদ্দেশ্য ছিল সিংহকে হত্যা করা। আর সে ভাবছিল যে সিংহ যদি কোনোভাবে কূপে ঝাঁপ দেয়, তাহলে মহাকর্ষ বলের কারণে সে কূপের নিচে চলে যাবে এবং নিচে জল থাকবে, সিংহ জলে ডুবে যাবে, সে খাবার পাবে না এবং সে মারা যাবে। খরগোশ ভাবল, আমাকে তো মরতেই হবে। আমি যদি কোনোভাবে সিংহটিকে কূপের কাছে এনে কুজোতে ঝাঁপ দেওয়াতে পারি, তাহলে হয়তো আমার প্রাণ বাঁচুক। আপনারা সবাই পরের ঘটনা জানেন। সে সিংহের কাছে গিয়ে বলল, দুঃখিত মহারাজ, আসতে দেরি হয়ে গেল, কারণ পথে আমি আপনার থেকেও বড় সিংহের দেখা পেলাম। সে আপনাকে গালি দিচ্ছিল। সে বলল, তোমার রাজাই দূর, যদি সে আমার সাথে যুদ্ধ করে তাহলে আমি তাকে পিষে ফেল। সিংহ রেগে গিয়ে বলল, আমি তোমাকে পরে খাব, আগে ওই বেটার সাথে লেনদেন শেষ কর। সিংহটি কূপের কাছে এসে কূপের মধ্যে তাকিয়ে প্রতিবিম্বের ফলে নিজের মুখ দেখতে পেল। সে তাকে অন্য সিংহ ভেবে খুব রেগে যায় এবং যখন সে রাগে গর্জন করে, তখন সে তার নিজের কণ্ঠস্বর প্রতিফলিত হয়ে কূপের ভিতরে প্রতিধ্বনির কারণে আরও জোরে শুনতে পা। সিংহ তখন আরও রেগে যায় আর কূপের ভিতর ঝাঁপ দেয়। খরগোশের পরিকল্পনা অনুযায়ী সিংহটি মারা গেল। খরগোশের জীবন রক্ষা পায়, কারণ সে জানত কিভাবে বিশ্বাস এবং অনুমানের ভিত্তিতে নয়, বরং ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং এর ভিত্তিতে চিন্তা করতে হয়। দেখুন, এই পৃথিবীতে চিন্তা করার দুটি উপায় আছে। একটি হলো স্বাভাবিক চিন্তা এবং দ্বিতীয়টি হলো প্রথম নীতি চিন্তা বা ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। স্বাভাবিক চিন্তা মানে মানুষকে নকল করা ভিড়ের মধ্যে দিয়ে চলা, সমাজে চলিত বিশ্বাসকে সত্য হিসেবে গ্রহণ করা। এই ধরনের চিন্তাভাবনা করাটা খুবই সহজ, এই কারণেই বিশ্বের নয় মানুষ এটি অনুসরণ করে। ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং এর নিয়ম হলো যেকোনো একটি সমস্যাকে বিস্তারিতভাবে সংজ্ঞায়িত করা এবং সমাধান সম্পর্কিত প্রশ্ন করা, যাতে করে সমাধানের মূল পর্যন্ত পৌঁছানো যায়। এটি কয়েক স্তর গভীর হতে পারে, তবে আপনি অবশ্যই মৌলিক সত্যটি খুঁজে পাবে। যেকোনো একটি সমস্যার মূল পর্যন্ত যাওয়া এবং ভেঙে ভেঙে সমাধান নির্ণয় করা, এটি করাটা একটু কঠিন, তাই বিশ্বের মাত্র একই মানুষ এটি অনুসরণ করে। যেমন 2002 সালে এলন মাস্ক মঙ্গলে প্রথম রকেট পাঠাতে চেয়েছিলেন। তখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রকেট কেনার দাম অনেক বেশি, কারণ কোনো কোম্পানি সম্পূর্ণ রকেট তৈরি করত না। তারা দ্বিতীয় কোম্পানি থেকে রকেটের যন্ত্রাংশ কিনে অ্যাসেম্বল কর, আবার দ্বিতীয় কোম্পানি তৃতীয় কোনো কোম্পানির কাছ থেকে ছোট উপাদানগুলি ক্রয় কর। প্রতিটি কোম্পানি তাদের লাভে এবং পরিবহন খরচ যোগ করে পণ্যের দাম নির্ধারণ কর, আর এই কারণে রকেটের দাম অনেক বেশি বেড়ে যায়। এই সমস্যার সমাধান খুঁজতে গিয়েই এলন মাস্ক স্পেসএক্স কোম্পানি প্রতিষ্ঠা করে। এখন স্পেস চো তার রকেটের 80 থেকে 90টি উপাদান নিজেরা তৈরি করে, যেহেতু বাইরে কোনো কোম্পানি থেকে কিনতে হচ্ছে না, ফলে রকেট বানানোর খরচ ও কম হচ্ছে। তিনি টেসলার সময়ও একই পদ্ধতি ব্যবহার করেছিলেন। উনি নিজে বলেছেন, যখন তিনি টেসলা তৈরি করছিলেন তখন তিনি দেখতে পান ইলেকট্রিক গাড়ির জন্য যে ব্যাটারিগুলো প্রয়োজন সেগুলো অনেক ব্যয়বহুল, প্রতি কিলোওয়াট ঘন্টায় প্রায় $600, যার কারণে ইলেকট্রিক গাড়ি জনপ্রিয় হয়ে উঠছিল না। কিন্তু যখন তিনি ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং এর মাধ্যমে এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে, তখন তিনি একটি সমাধান খুঁজে পান। যখন তিনি প্রশ্ন করলেন একটা ব্যাটারি বানাতে কি লাগে, তখন তিনি দেখতে পান ব্যাটারি লিথিয়াম, কোবাল্ট, অ্যালুমিনিয়াম, নিকেল এবং পলিমারের সংমিশ্রণ থেকে তৈরি হয়। তখন তিনি চিন্তা করলেন, এই সমস্ত উপকরণ একসাথে সরাসরি লন্ডন মেটাল এক্সচেঞ্জ থেকে কিনে সবগুলো কম্পোনেন্ট কানেক্ট করার জন্য যদি কোনো স্মার্ট উপায় পাওয়া যায়, তাহলে ব্যাটারি এত সস্তা হয়ে যাবে যে কেউ কল্পনাও করতে পারবে না। এভাবে চিন্তা করে সমস্যার গোড়া পর্যন্ত গিয়ে সমাধান বের করে আনাকেই ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং বলা হয়। যেমন আরেকটি উদাহরণ নিলে বিষয়টা বুঝতে আরও সহজ হবে। একটা বেস্ট সেলার বই লিখতে কি প্রয়োজন? বইটিতে অবশ্যই ভালো চ্যাপ্টার থাকতে হবে। ভালো চ্যাপ্টার কিভাবে লিখতে হয়? অবশ্যই ভালো প্যারাগ্রাফ লিখতে হয়। আচ্ছা, তাহলে ভালো প্যারাগ্রাফ কিভাবে হয়? প্যারাগ্রাফ লিখতে ভালো সেন্টেন্স লিখতে হয়। কিন্তু ভালো সেন্টেন্স কিভাবে তৈরি হয়? ভালো সেন্টেন্স তৈরি করতে ভালো ওয়ার্ড কম্বিনেশনের প্রয়োজন হয়। তাই আপনার ফোকাস হওয়া উচিত ভালোর চেয়ে ভালো ওয়ার্ড নির্বাচন করা। এভাবেই শেষ পর্যন্ত আপনি আপনার কাঙ্ক্ষিত সেরা বইটি লিখতে সক্ষম হবে। আপনাকে দেখতে হবে আপনি কোনো সমস্যার সমাধানে কোনো বিষয় পরিবর্তন করতে পারবেন, আর কোনো বিষয় কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব হবে না। যেগুলো পরিবর্তন করা যাবে সেগুলোকে উপর নিচ করে সমস্যার সমাধান বের করাকেই ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং বলা হয়। এলন মাস্ক এটি করার চেষ্টা করছেন। প্রথমত, আমার ব্যাটারি দরকার, এটা লঙ্ঘন করা যাবে না, কারণ এটাই আমার উদ্দেশ্য। দ্বিতীয়ত, সঠিক উপায় লিথিয়াম, কোবাল্ট, অ্যালুমিনিয়াম এবং পলিমারগুলিকে একত্রিত করে একটি ব্যাটারি তৈরি হয়। এগুলো পরিবর্তন করা যাবে না। সুতরাং এই দুটি জিনিস পরিবর্তন করা যাবে না। আমার ব্যাটারি দরকার এবং এই পদার্থগুলি যোগ করলে একটি ব্যাটারি তৈরি হয়। অন্য সবকিছু পরিবর্তন করা যাবে। তাহলে শুধুমাত্র এই বস্তুগুলো একসাথে করার পদ্ধতিটি পরিবর্তন করলেই হবে, যা তিনি করেছেন এবং সফলতা পেয়েছে। একইভাবে একজন মিউজিক 7টি সুর ব্যবহার করে লক্ষ লক্ষ তাল তৈরি করতে পারে। এমন এক্সাম্পল দুনিয়াতে হাজারো রয়েছে। তবে ফান্ডামেন্টাল সবগুলোর একই, মনে রাখবেন, ভালোভাবে চিন্তা করার জন্য কোনো বিচার ব্যবস্থার দাসত্ব করার প্রয়োজন নেই। চিন্তা নয়, চিন্তা করার শিল্পকে ভালোবাসুন। সত্যের সন্ধান করুন। বিপ্লবী ধারণা যা বিশ্বকে পরিবর্তন করে তা একদিনে আসে না, তা আপনার প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ থেকে তৈরি হয়। যদি আপনার মনে হয় ভিডিওটি আপনার জীবনে একটু হলেও ভ্যালু এড করতে পেরেছে, তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।